ভোটযুদ্ধে চতুর্থ পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা সবাই জানেন যে দেশের লোকসভা ভোটের আজ ছিল চতুর্থ পর্ব। সারা দেশে 1700 প্রার্থীর ভাগ্য নির্ধারিত হয়েছে আজকের ভোটে এবং একই সঙ্গে 96টি আসনে আজ প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এবং সেই প্রতিদ্বন্দ্বিতার পর জানা যাবে 4 জুন যে কারা শেষ হাসে আসবে। আমাদের সঙ্গে এই চতুর্থ পর্বের ভোট নিয়ে বিচারের জন্য এসেছেন তৃণমূল কংগ্রেসের পক্ষে প্রদীপ সিং, বিজেপির পক্ষে অমিতাভ সেন এবং কংগ্রেসের পক্ষে যথারীতি তারক ভদ্র। আমাদের এই আলোচনাতে আজকে থাকবে সারা দেশের ভোটের কথা এবং অবশ্যই বাংলার ভোটের কথা, কারণ বাংলায় 8টি আসনে, গুরুত্বপূর্ণ 8টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। আমরা সরাসরি চলে যাব আজকের আলোচনা, কিন্তু তার আগে একটি কথা জানিয়ে রাখি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটি জনসভায় ভাষণ দিতে গিয়ে অতি সম্প্রতি অর্থাৎ চতুর্থ পর্বের ভোটের আগেই তিনি গান্ধী নেহেরু পরিবার সম্পর্কে কিছু কটূক্তি করেছিলেন, যে সম্পর্কে শরদ পাওয়ার তিনি বলেছেন যে 1% যদি নরেন্দ্র মোদীর অবদান থাকে ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, জওয়াহরলাল নেহেরু গান্ধীর তুলনায়, তাহলে তিনি কথা বলতে পারেন, নয়তো কথা বলবেন না। অন্যদিকে প্রিয়াঙ্কা গান্ধী বলেছেন যে অযোগ্য মানুষ যখন যোগ্যদের সমালোচনা করেন তখন হাসি পায়। অর্থাৎ পরিষ্কারভাবে নেহেরু গান্ধী পরিবার সম্পর্কে সমালোচনা করার জন্য ভোটের ঠিক প্রাক্কালে নরেন্দ্র মোদী সমালোচিত হয়েছেন। আমরা এই আলোচনায় আসবো। আমাদের সঙ্গে রয়েছেন তারক ভদ্র। কি বলবেন এই বিষয় নিয়ে? দেখুন, আমি আগের যে আপনাদের প্যানেল আমি শুরু করার আগে যারা দর্শক দেখবেন বা দেখছেন তাদেরকে আমি আমার অভিনন্দন জানিয়ে, ভালোবাসা জানিয়ে আমি আমার কথা শুরু করছি। তো আমি যেটা বলতে চাইবো যে আমি আগের প্যানেলে যেটা ছিল সেটাতে আমি একটা কথা বলেছিলাম যে দেখুন, গান্ধী পরিবারের এই দেশের প্রতি যে অবদান, যে আত্মবলিদান, সেটা ওই পরিবার ছাড়া আরএসএস এর বা বিজেপির কোনো পরিবারে কেউ দিয়েছে বলে আমার মনে হয় না, জানাও নেই বা দেয়নি। তো যার জন্য আজকে আরএসএস বা বিজেপি পরিবার এই কারণে এলো বলছি, কারণ যখন আপনি জানেন জওয়াহরলাল নেহেরু সে কিন্তু জেল খেটেছিল, গান্ধীজিও প্রচন্ডভাবে আন্দোলন করেছিল সারা ভারতবর্ষে, সে আন্দোলনের ধাক্কায় ইংরেজ চলে যেতে বাধ্য হয়েছিল। আপনার ইন্দিরা গান্ধী, তাকে অকাল মৃত্যু বরণ করতে হলো। এই অর্থাৎ আপনি বলছেন স্যাক্রিফাইস হয়েছে। আমি অমিতাভ আমার শেষ হলো না, তারক ভদ্র বলছেন যে স্যাক্রিফাইস হয়েছে। এই স্যাক্রিফাইস কি সত্যি দেশের জন্য করা? প্রথম যে লালকেল্লায় বক্তৃতা দেন 15ই আগস্ট, সেদিনকি নরেন্দ্র মোদী বলেছিলেন যে ভারতবর্ষের যত প্রধানমন্ত্রী এসছেন প্রত্যেকেরই যোগদান রয়েছে, প্রত্যেকের ভারতবর্ষ উন্নয়নকল্পে যথাযোগ্য যে যতটুকু পেরেছেন তার যোগদান রয়েছে। এটা কিন্তু তিনি বলেছেন, সেটা রেকর্ডটা খুঁজে দেখবেন। এখন গান্ধীর একটা পথ ছিল, সেই পথটা অন্যভাবে গেছিল, সে অহিংস। আর যারা সশস্ত্র বিপ্লবের মধ্যে যারা এসেছিলেন, নির্বৈর ভেবেছিলেন যারা, সেই তারা অন্যভাবে গেছেন। নেতাজি সুভাষচন্দ্র বোস অনুশীলন সমিতি, এরা প্রত্যেকে আলাদাভাবে গেছিলেন। এর মধ্যে আরএসএস এবং 1925 সাল থেকে তারা আমাদের যিনি আদ্য সৎসঙ্গ চালক পরম পূজনীয় কেশব বলিরাম হেডগেওয়ার, তিনি 3 বছর জেলে ছিলেন। 3 বছর তিনি জেলে ছিলেন এবং তার দুবার তিনি জেলে গিয়েছিলেন। অটল বিহারী বাজপেয়ী তিনি জেলে গিয়েছিলেন। কিন্তু এখানে আমাদের এটা হচ্ছে পুরোপুরি সামাজিক সংগঠন। এখান থেকে যারা রাজনীতিতে যেতে চায় তারা যেতে পারে, কোনো অসুবিধা নেই। তারা সেভাবে বহুভাবে সেভাবে তারা আত্মবলিদান দিয়েছে, আত্মনিয়োগ করেছে। এখন হচ্ছে দেশের জন্য আত্মাহুতি দেওয়া, মানে ফাঁসিতে চড়া হচ্ছে একটা জিনিস, আর নিজের জীবনটাকে ধূপের মতো পুড়িয়ে 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 গন্ধ বিতরণ করা এবং দেশের সেবা করে যাওয়া সারা জীবন ধরে, সেটাও আর একটা পন্থা। এই দুটো পন্থাতেই মানুষ সেবা করে। আমরা আসছি সাভারকারের কথা আসছি, তার আগে প্রদীপ সিং এর কাছে যাবো। প্রদীপ সিং, যে কথা অমিতাভ সেন বললেন, নরেন্দ্র মোদী বেছে বেছে চতুর্থ পর্বের ভোটের আগে এই কথাটা বললেন কেন? দেখুন, নরেন্দ্র মোদী বেছে বেছে শুধু এই কথাই বলেনি, বেছে বেছে বাংলায় এসে যে 5টা গ্যারান্টির কথা বলেছে, সেই 5টি গ্যারান্টির মধ্যে কোনোটাতেই বলা নেই যে ডিমের দাম বর্তমানে 8 টাকা, আমি যখন শাসন এসেছিলাম তখন 3.5 টাকা ছিল, আমি সেটাকে গ্যারান্টি দিলাম যে 3.5 টাকায় নিয়ে যাবো। আজকে পেট্রোলের দাম 106 টাকা, আমি যখন শাসনে এসেছিলাম তখন 52 টাকা ছিল, আমি গ্যারান্টি দিলাম আমি ওটাকে 52 টাকায় নিয়ে যাব। গ্যাসের দাম 1300 টাকা, ওটা আমি 1000 টাকায় এনেছি, আমি আমার কৃতকর্মের জন্য। সেটা 400 টাকা ছিল আমার শাসনের কালে যখন প্রবেশ করেছিলাম, আমি 400 টাকায় নিয়ে যাব। এই গ্যারান্টি দেননি। তিনি গ্যারান্টি দিয়েছেন রাম মন্দির নাকি ওনাকে ভোট দিলেই অক্ষত থাকবে।
আমি আপনাকে বাংলার মানুষকে এটুকুই বলি, আমি বাংলার রাজনীতির কথা বলতে পারি এবং দেশের রাজনীতির কথা। আমি যতটুকু দেশকে যেভাবে দেখেছি জেনেছি, দেশের কোনো মানুষের কোনো দায়বদ্ধ মানে দায় থাকেনি যে আমাদের যিনি যেই প্রধানমন্ত্রী যে সংগঠনই যে মন্দির মসজিদ কোথাও তৈরি করেছে সেটাকে মানুষ গিয়ে সেটাকে ভেঙে দেওয়ার তার দরকার পড়েছে। আজকে নরেন্দ্র মোদীর আজকে বিভাজন, আমি আপনাকে বলতে পারি যে মানুষ ভারতবর্ষকে বিভাজনের রাজনীতির মধ্যে দিয়ে শাসন করার চেষ্টা করছে, আমি আপনাকে 3টে রেফারেন্স দিতে পারি, 3টে যুক্তি দিতে পারি যেখানে যেরকম শাসন করেছে। যখন ধর্ম কিংবা ভাইয়ে ভাইয়ে ভেদ মানে ভ্রাতৃত্বের ভেদ কিংবা ভেদের মধ্যে দিয়ে যে শাসন করেছে তাকে উৎখাত করতে হয়েছে। কারণ ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এইটা না, আমি মানছি ভারতবর্ষ বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং একই চরম ব্যবস্থাকে আমরা আমার প্রশ্ন, চতুর্থ পর্বে ভোটের শেষে নরেন্দ্র মোদী কি অবস্থায় থাকবেন বলে মনে করছেন আপনারা? আমি বলছি যদি বলতে পারেন, সেটা হলো আমি যেটা উত্তর দিতে যাচ্ছিলাম জয়ন্তদা, সেটা হলো সাভারকার ইংরেজের যখন সেলে বন্দী ছিল সেই সময় 41টা মাবিনামা লিখেছিল। 41টা মাবিনামা বলতে যেটাকে আমরা ক্ষমা প্রার্থনা বলি, যে আমি আর জীবনে কোনোদিন এ মুখ হব না, আমি এই মুখ থেকে সরে যাব, এরকম ক্ষমা প্রার্থনা করেছিলেন 41 বার। মুসলেখা যাকে বলা হয়, মুসলেখা দিয়েছিলেন। তো আজকে যারা স্বাধীনতা সংগ্রামী ছিলেন, কংগ্রেসের যে প্ল্যাটফর্মে যে লড়াইটা হয়েছিল তাতে কি ইংরেজ কিন্তু চলে যেতে বাধ্য হয়েছিল। আজকে নরেন্দ্র মোদী যখন একথা বলছেন, কখন আপনি দেখবেন এই গেল ভোটে মানে তৃতীয় দফা যখন ভোটটা হলো, তখন এই ভোটটা যাওয়ার পর থেকেই নরেন্দ্র মোদী হঠাৎ মঙ্গলসূত্র টেনে আনা কথা হলো, আগে প্যানেল আমরা বলছিলাম মঙ্গলসূত্র নিয়ে টেনে এলো। আজকে যখন নরেন্দ্র মোদী বুঝতে পারছেন যে এই যে প্রতিবেক্তাকে যেটা বললো বিভাজন, এই বিভাজনের যে রাজনীতি সারা ভারতবর্ষ জুড়ে নরেন্দ্র মোদী করেছেন, হিন্দুস্তান পাকিস্তান হিন্দু মুসলিম এই যে করেছে বা বিভিন্ন জাতিকে নিয়ে যে খেলা খেলেছে, তার দরুন আজকে নরেন্দ্র মোদীর পায়ের তলা কিন্তু মাটি সরে গেছে, মাটি থাকছে না, সরে গেছে বলেই এই ধরনের কথাবার্তা বলে ভেগ ধরতে চাইছেন উনি, যাতে কিনা আগামী দিনে কিছু ভোট উনি পেতে পারে। বলবার মতো সুযোগ ঢাকের আওয়াজ থামলে ভালো। না আমরা ঢাক পেটাই না, কারণ আমরা সৎ, কারণ আমরা লোককে প্রলোভন দেখাই না, মিথ্যা প্রতিশ্রুতিও দেই না। আজকের কংগ্রেসের যে 5টা গ্যারান্টি, আমার সময়টা খেয়ে নিলে সাভারকার এই ইন্দুভূষণ রায় বলে, আমি জানি না কংগ্রেসের এই ভদ্রলোকের নাম জানেন কিনা, ইন্দুভূষণ রায়, আমি নিজের জীবনের 1.5 বছর আমি আন্দামানে ছিলাম সরকারি কর্মে। ইন্দুভূষণ রায়ের তার হাতে এত ঘা হয়েছিল, তিনি আত্মহত্যা করেন, এই কষ্টের চোটে তিনি আত্মহত্যা করেন। ইন্দুভূষণ রায়ের আত্মহত্যার পর অনেকে অনশন করেছিলেন, তখন তাদের প্রত্যেককে, উপেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের নির্বাসিতের আত্মকথা বইটাতে আছে, তিনি সাভারকার প্রত্যেকে বলেছিলেন আমরা দেশে ফিরে যাব, মাকে স্বাধীন করতে হবে, আমরা আত্মহত্যা করে যাব কেন, আমার মা আমাদের শৃঙ্খলে পড়ে রইলেন, আমরা আত্মহত্যা করব, আমরা জেলে, আমরা ফাঁসিতে চড়বো, এটার থেকে আমাদের ওখানে যেতে হবে। এই গল্পগুলো মিথ্যেভাবে সাজানো তাকে বন্দ্যোপাধ্যায় দিয়েছিলেন, যত বিপ্লবী ছিলেন তারা প্রত্যেকে তারা দিয়েছিল, আমার সাভারকার নয়, প্রত্যেকেই তারা দিয়েছিলেন। 1937 সালে 24 সাল পর্যন্ত রত্নগিরিতে তিনি ছিলেন, 37 সালের পর তিনি মুক্তি পান। আমরা একটাই প্রশ্ন করছি যে এই যদি গল্প হয় অথবা গল্প সাজানো ব্যাপার হয়, মোদী হঠাৎ এই কথাটা বলে তিনি কি মনে করছেন পায়ের তলার মাটি সরে গেছে, যেটা তারকবাবু বলছেন, তারকবাবুর বক্তব্য যে পায়ের তলার মাটি সরে গেছেন বুঝতে পেরে মোদী নিজে খানিকটা ব্যাকট্র্যাক করেছেন? আদৌ না, পায়ের তলার মাটি সরে আজকে 4টে এরপর আমাদের 272 আমরা পার করে গেছি, আমরা 272 পার করে গেলাম, এই 4টে পর আমরা পার করে গেছি, এইটা হচ্ছে ঘটনা। আমরা 400 দিকে এগিয়ে যাচ্ছি, এটা কোনো ব্যাপার নয়। আমরা বহু কিছু, ও তো সবসময় বলে আমি দায়িত্ব নিয়ে বলছি, ওকে কে দায়িত্ব দিল, ওকে কে দায়িত্ব দিলে যে দায়িত্ব নেবে, ওর যে নেতা এই আমেথিতে দায়িত্ব নিতে চাইনি, তারা নিজে এসে অন্য জায়গায় তার কথাটাকে কে দায়িত্বকে দিয়েছে, দায়িত্ব নেতাও ওকে দেয়নি, নেতা আমেথিতেই যায়নি, আমেথিতে লড়াই করতে যায়নি, দায়িত্ব নিয়ে বলছি, দায়িত্ব নিয়ে বলছি, কোন দেশকে দায়িত্ব দিল, কে দেয়? 5টা নেয়
5টা ন্যায় যে কর্মসূচি, মহিলাদের 50% আমি আসছি বাবু, আমি আসছি। প্রদীপ বাবু অনেকক্ষণ চুপ করে আছেন, আমি প্রদীপ বাবুর কাছে আসছি। প্রদীপ বাবু, আজকে যে 8 দফার যে ভোট হয়েছে, সেই 8 দফার ভোটে আমরা দেখলাম হিংসা। কেবলমাত্র অন্ধ্রপ্রদেশ এবং পশ্চিমবঙ্গে হিংসার বাতাবরণ ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেস এবং বিজেপি যুযুধান হয়েছে। এটা কি খুব কাম্য? দাদা আমি আপনাকে বলি, একটা আমার রাজনৈতিক ছাত্র হিসেবে যতটুকু জানি আমি, একটা লোকসভা কেন্দ্রে 2100 থেকে 2600, কোথাও কোথাও 2800 বুথ আছে। সেইখানে 5টি জায়গায় যে ঘটনা ঘটেছে সেটাকে নিয়ে যদি আপনি বলেন রক্তারক্তি হয়ে গেছে, আমি এটা বিশ্বাস করি না। এটা সামান্য ঘটনা না, সবকটি জায়গাতেই গন্ডগোল হয়েছে। আজকে 8টি কেন্দ্র ছিল, 8টি কেন্দ্রেই গন্ডগোল হয়েছে। 8টি কেন্দ্রে যদি আমি ধরে নিই 10টি করে বুথে হলেও 80টা হয়। 80টায় 10,000 বুথে যদি আজকের দিয়ে 8টা কেন্দ্র 2,500, 2,000, 2,500 করেও ধরি, তাহলে 8টি কেন্দ্রে প্রায় ধরে নিন 16,000, 18,000 বুথ। সেখানে যদি 80টি কেন্দ্রে এই ঘটনা ঘটে, তা সেটাকে আমি খুব বড় করে দেখছি না। তাহলে কেতুগ্রামে যে তৃণমূল কর্মী মারা গেলেন মিন্টু শেখ নামে, তার পরিবারের প্রতি দায়বদ্ধতা কার? তৃণমূল কংগ্রেসের না বিজেপি? অবশ্যই তৃণমূল কংগ্রেসের, অবশ্যই তৃণমূল কংগ্রেসের দায়বদ্ধতা। এবং যে ঘটনা ঘটেছে সেই ঘটনা না ঘটলেই ভালো হতো। কিন্তু যদি বলেন যে এটা ভোটের বলি, তার সঙ্গে আমি সহমত নই। তিনি ভোটের কাজকর্ম করে ফিরছিলেন, সেই সময় তাকে আক্রমণ করা হয়েছে। করে ফিরছিলেন, কিন্তু এটা ভোটের বলি নয়। আমি কি বলছি, তার মানে যে কোনো বলি হলেই আপনারা বলবেন সেটা ভোটের বলি নয়, এটা বিচ্ছিন্ন ঘটনা, তাই তো? আমি এতটা যখন বলেছি তখন আরেকটু বলতে দিন। আমি মনে করি এটা বিজেপিও ঘটায়নি, এটা কংগ্রেসও ঘটায়নি, এটা আমাদের দলের মধ্যে কিছু ভুল বোঝাবুঝির ফল। এটা আমি এটা বলতে স্বীকার করতে বাধ্য হচ্ছি। যে দুজনের প্রতি অভিযোগ আছে, যাই হোক, যে দুজনের প্রতি অভিযোগ আছে তারা আমাদের দলেরই লোক। অভিযোগ আছে, হ্যাঁ, মিন্টু শেখের স্ত্রী এই কথা অভিযোগ করেছে, প্রমাণিত নয়। যদি প্রমাণিত হয় তাহলে তারা যথা শাস্তি পাবে। কিন্তু তারা তো ভোটেরই বলি, দুজন গ্রেফতারও হয়েছে। এখনো বলছি, আপনি যদি ভোটের বলি হিসাবে দেখেন, আমি এটা মানতে পারবো না। এটা কোনো একটা ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার বলি। সেটা হয়তো ভোটটাকে সামনে রেখে ব্যবহার করা হয়েছে মাত্র, কিন্তু বলি কিন্তু আমারই গেল। মন্তেশ্বরে দিলীপ ঘোষ যে আক্রান্ত হলেন, সেটিও কি তাহলে কোন রকম ব্যক্তিগত স্বার্থে হয়েছে? মন্তেশ্বরে দিলীপ ঘোষ আক্রান্ত, দিলীপ ঘোষের যে ব্যবহারিক, সেখানে যে ব্যবহার তিনি শুরু করেছিলেন, তিনি প্রশাসনের উপর যেমন ভাবে চাপ সৃষ্টি শুরু করেছেন, সেখানে মানুষের উপর, ভোটারদের উপর যেভাবে গিয়ে ব্যবহার শুরু করেছেন, যেভাবে কথাবার্তা বলা শুরু করেছেন, যদি অপোনেন্ট প্রার্থী যদি আপনি ভোটের ভেতর প্রবেশ করে আপনি বুথে গিয়ে, বুথের বাইরে যেখানে বসে আমাদের দলের ছেলেরা, সেখানে গিয়ে যদি আপনি তাদেরকে ডিস্টার্ব করার চেষ্টা করেন, কাজ করতে অসুবিধা করেন, একটা সময় তো তাকে প্রতিবাদ করবে। সেই প্রতিবাদের জন্য মারা গেছে, নাটকীয় কনভার্ট করার জন্য তিনি অমিতাভবাবু কি বলবেন? না, এইসব ঘটনা না হয় তাই যথেষ্ট ভালো ছিল, এবং না হলেই ভালো হতো। দিলীপ বাবু রীতিমতো একজন রজগুণ সম্পন্ন মানুষ। তিনি তার ব্যক্তি সত্তা, তার নেতৃত্বর পরিমাণ আমরা জানি কি পরিমাণ নেতৃত্ব তিনি দিতে পারেন। তিনি তো আর চরম করেননি বা জল বাতাসাও কাউকে খাওয়াননি। একটা এই ঘটনার জন্য এত বড় তার উপর, ওই মাপের নেতার উপর এক্সিস্ট হওয়া, এটা মোটেই বাঞ্ছনীয় নয়, এটা মোটেই বাঞ্ছনীয়। তবে হ্যাঁ, আগে পশ্চিমবঙ্গে ভোটে যত আপনার আগের চ্যানেলে আমরা আসতাম, যত হিংসা দেখেছিলাম, তার তুলনায় এটাকে কম্পারেটিভলি কিছুটা লেস সিগনিফিক্যান্ট বলা গেলেও, হ্যাঁ, মৃতের হিসেবে হয়তো লেস সিগনিফিক্যান্ট। নাকাশিপাড়ায় যে ঘটনা ঘটেছে, ইনসিগনিফিক্যান্ট, নাকাশিপাড়ায় তৃণমূল এবং বিজেপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, নাকাশিপাড়া সেই ঘটনাকে কি বলবেন? না ঘটলেই ভালো হতো। তবে একটা কি, যে বুথের মধ্যে 100 মিটারের বাইরেই আমি আজকে সারাদিন আমি খুব একটা বেশি ফলো করতে পারিনি ঘটনাগুলো, কারণ নিজের কাজে এত ব্যস্ত ছিলাম যে, কিন্তু আমার যতটা আগেরগুলো থেকে মনে হয়েছে বুথের 100 মিটারের বাইরেই এই ঘটনাগুলো ঘটছে। বুথের মধ্যে বোধহয় সেরকম খুব একটা প্রচন্ড রকম কিছু ঘটছে বলে আমার মনে হচ্ছে না এখনো পর্যন্ত। জানি মানে বুথের বাইরে যদি গন্ডগোল হয় তাহলে সেটা গন্ডগোল না, আদৌ গন্ডগোল, নিশ্চয়ই গন্ডগোল, সেটা না হওয়াটাই ভালো। ভারতবর্ষের আর কোনো কোথাও তো হয় না।
আমরা কর্ণাটকেও হেরে গেছি, ঠিক তাই। সেখানে অন্ধ্রপ্রদেশে কিছু হিংসার ঘটনা ঘটেছে, আর পশ্চিমবঙ্গের 8টি কেন্দ্রেই আজকে ব্যাপক হিংসার ঘটনা ঘটেছে। অন্ধ্রপ্রদেশে ঘটনা যেটা ঘটেছে সেখানে আরবান নকশালরা করাচ্ছে তাদের। ছত্তিশগড়ে কিভাবে এরা মার খাচ্ছে পুলিশের হাতে দেখতে পাচ্ছে, কাজে আরবান নকশালরা এই ঘটনাগুলো ঘটাচ্ছে। এটা আরবান তারকবাবু, বোমাবাজি, বুথে ক্যাপচারিং, বুথে ভোট করতে না দেওয়া, এগুলো কি সবই ব্যক্তিগত ঘটনা বলে মনে হয় আপনার? একদমই না, 200% না। কারণ এগুলো বুথ দখল, বুথ জাম, বোমাবাজি, গুলি ফায়ারিং করা, অন্য দলের ছেলেদের মারা। কারণ আমরা বিগত দিনেও মারাত্মকভাবে দেখেছি আমরা ইলেকশনে যে কি ধরনের মারদাঙ্গা চলে। তো এগুলো কখনোই আমি বলবো না ব্যক্তিগত না, এগুলো পুরোটাই দলের ভোটকে কেড়ে আনার জন্য, দলের কাছে নিজেকে প্রমাণ করবার জন্য এ লড়াইতে প্রচুর হিংসা ছড়ায়। বিশেষ করে বাংলার বুকে তো মারাত্মকভাবে ছড়ায়। বাংলার বাইরে অন্যান্য রাজ্যে যদি দেখেন, তুলনামূলক যদি দেখেন, এই ধরনের গন্ডগোল খুব কম, রেয়ার কেস। তো বাংলাতে যখনই ইলেকশন কিছু হয় তখনই এটা দেখা যায়। আর আমি আপনাকে যেটা বলতে যাচ্ছিলাম জয়ন্তদা, সেই উত্তরটা দেওয়া হয়নি। কংগ্রেস যে ইন্ডিয়া যে সরকার যে করতে যাচ্ছে, সেই সরকারের যে রাহুল গান্ধী যে 5টা প্রকল্প যেটা দিয়েছে মহিলাদের জন্য, এবছরে এটা মোদির মতো দুপুরে চাকরি কোথায় গেল? 20 কোটি চাকরি কোথায় গেল? 8 কোটি প্রভিডেন্ট ফান্ডে মেম্বারশিপ বেড়েছে, 8 কোটি প্রভিডেন্ট ফান্ডে মেম্বারশিপ বেড়েছে, 8 কোটি অর্গানাইজ সেক্টরে, আনঅর্গানাইজ সেক্টরে নয়। আমি নরেন্দ্র মোদী ইস্যুতে যাচ্ছি না। বহরমপুরের হরবাটিতে আজকে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে হাতাহাতি এবং প্রায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। আমি তো বলছি, বহরমপুরে তো আপনার এজেন্টদের আমাদের মেরে বের করে দেওয়া হয়েছে। আগের দিন যেটা মুর্শিদাবাদে হয়েছিল, ফেক এজেন্ট বসানো হয়েছিল। বাংলার বুকে নিউট্রাল ভোট, বিনা মারামারি, বিনা বুথ দখল, বিনা বোমা ছাড়া বাংলার বুকে ভোট হয়, এটা অন্তত আমরা দেখতে পাবো না এই সরকারের আমলে, অন্তত করে। আগেও আমরা দেখেছি এরকম ভাবে ডাইরেক্ট। আপনি বলুন না, মনোজ চক্রবর্তীর কথাটা এমএলএ, স্ট্যান্ডিং এমএলএ মার খেয়ে গেছে, সেও তো আপনি জানেন। কিন্তু ইউসুফ পাঠান আজকে বলেছেন যে অধীর চৌধুরী পরাজিত হচ্ছেন। ইউসুফ পাঠান কি করে জানলেন? ভোট দিয়েছে মানুষ, যেখানে ইউসুফ পাঠান আজকে বহিরাগত, সে বাংলা ভাষাটা বোঝে। ইউসুফ পাঠান বহিরাগত, সে হঠাৎ করে বহরমপুরে, যেখানে বহরমপুরের এই অধীর রঞ্জন চৌধুরীকে বলা হতো রবিনুর, গরিবের মাফিয়া বলা হতো, সেই জায়গায় এসে হঠাৎ করে ইউসুফ পাঠান হঠাৎ করে বললেন জিতে গেছি। এখানে আমার তো আমি অন্য গন্ধ পাচ্ছি যে আদৌ ভোট দিতে মানুষ পেরেছে কিনা, না ভোটটা পুরোটাই ছাপ্পা হয়েছে। আমি আসছি অঙ্কের একটা হিসেবে যাচ্ছি প্রদীপ সিং এর কাছে। অঙ্কের হিসেবটা হচ্ছে, বহরমপুর ভোট কেন্দ্রে, লোকসভা কেন্দ্রে 86% হচ্ছে গ্রামীণ ভোটার, তার মধ্যে 51% হচ্ছে মুসলিম ভোটার। বলা হচ্ছে যে এবার মুসলিম ভোটারদের এবং গ্রামীণ ভোটারদের, এসসি, ওবিসি এবং এসটি যারা রয়েছেন, তাদের ভোটটা ইউসুফ পাঠানের দিকে যাবে। কি মনে হয়? দাদা, আমি দুটো প্রশ্নের উত্তর না দিলেই সম্ভব না, পারছি না। আমি হয়তো আপনার প্রশ্নের উত্তর আগে দিতাম, কিন্তু তারকদা কংগ্রেসের প্রতিনিধি যা বলছেন তার উত্তর না দিলে হয় নাই। আমি বলি যে তিনি নাকি বললেন, তার বক্তব্য থেকে এটা বুঝলাম, আমরা তৃণমূল কংগ্রেস সরকারে আছে 11 বছর। এই 11 বছরে নাকি কংগ্রেসীদের ওপর এমন অত্যাচার হয়েছে যা তিনি নাকি বিগত দিনেও দেখেননি। তা গলায় কই মাছ ঢুকিয়ে দেওয়াটা কি কংগ্রেসই হয়েছিল? আর সেটা কোন সালে হয়েছিল? পাঞ্জা কেটে মাকে ভাত খাওয়ানো, গোপাল পাত্র দুটো পাঞ্জা কেটে দিয়েছিল, পাঞ্জা কেটে ভাত খাওয়ানো হয়েছিল, সেটা কোন সালে হয়েছিল? কংগ্রেসীকে হয়েছিল না তখন তৃণমূল কংগ্রেসকে হয়েছিল? কোনোটাই যে অত্যাচার ঘটেছে, যে অত্যাচার বাম জামানায় শিহরণ জাগিয়েছে দেশের মানুষের কাছে, বাংলার মানুষের কাছে, সেই সমস্তটা কিন্তু কংগ্রেসীরাই ফেস করেছিল। আমি তাদের সেই কংগ্রেসীদের আমি সম্মান করি, সম্মান জানাই। কিন্তু আজকে এই যারা আজকে প্রদেশ কংগ্রেসের যেসব লোকজন আছে, তারা যে তাদের তৃণমূল কংগ্রেস বিরোধিতার কোন পর্যায়ে পৌঁছেছে তারা তার মাত্রাটাও জানে না। এবং আমি আপনাকে বলতে পারি যে বাংলার মানুষ এটা খুব ভালো করে বোঝে। সেই জন্যই আজকে ইউসুফ পাঠান, আমি বলি আজকে আমাদের ওইখানকার এক নেতা, আমি 11টা পর্যন্ত একটা অভিযোগের খতিয়ান আপনাকে দিই। 11টা পর্যন্ত নির্বাচন কমিশনের কাছে, আমার কাছে জানা তথ্য অনুযায়ী 422টি সম্ভবত 11টা পর্যন্ত
422টি অভিযোগ জমা করেছিল, তার মধ্যে কংগ্রেসিরা করেছিলেন অভিযোগ 22টি, সে লেফটের লোকজন করেছিলেন বোধহয় 26টি, আর সব বিভিন্ন বিজেপির ছিল পক্ষ থেকে 2টো না 3টে, আর সব বাদবাকি সব অন্য নির্দল যারা যারা ছিল তারা করেছে। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 11টা পর্যন্ত কোনো অভিযোগ জমা পড়েনি নির্বাচন কমিশনের কাছে। 1, 2, রেজিনগর বলে একটি এরিয়া আছে যেটা বহরমপুরের মধ্যে, লোকসভা মধ্যে, সেখানে তৃণমূল কংগ্রেস 4টি বুথে লোক বসাতে পারেনি। তার মধ্যে 2টো বুথে পরে বসানো গেছে, 2টো বুথে আমরা বসাতেই পারিনি। তার জন্য কিন্তু আমরা নির্বাচন কমিশনের কাছে যাইনি বলতে। এইবার বলছি যে প্রচুর বুথের থেকে নাকি তৃণমূল কংগ্রেসীদের তুলে দিয়েছে মারধর করে। মারধরের অভিযোগ একটাও জমা করেনি নির্বাচন কমিশনের কাছে কংগ্রেস যেটা জমা করেছে যে আমরা এজেন্ট বসাতে পারিনি, বসানোর ব্যবস্থা করো। নির্বাচন কমিশন সঙ্গে সঙ্গে সেই ব্যবস্থা করেছে। গেল 1। 2 নম্বর হলো একজন ভদ্রলোক, লোকে বলছে তৃণমূলী, আমি তো এখান থেকে বসে বহরমপুরে তৃণমূলীকে চিনতে পারবো না, তিনি গিয়ে বারবার এক লোককে নিয়ে গিয়ে ভোট দেওয়ানোর চেষ্টা করছিলেন। সঙ্গে সঙ্গে সেখানে প্রিসাইডিং অফিসার কমপ্লেন পাওয়ার সঙ্গে সঙ্গে প্রিসাইডিং অফিসারকে চেঞ্জ করে নির্বাচন কমিশন যথাসাধ্য চেষ্টা করেছে সেটা শান্তিপূর্ণ। এই সমস্ত কমপ্লেনের পরেও যদি আজকের দিনের কংগ্রেসীদের মন আত্মা শান্ত না হয়, আর আমার ওখানে একজন নেতা, তৃণমূল কংগ্রেসের নেতা হুমায়ুন কবির, তিনি প্রশ্ন রেখেছেন সরাসরি মানুষের কাছে। আজ পর্যন্ত কখনো অধীর চৌধুরীকে কখনো সংখ্যালঘু প্রার্থীকে ফেস করতে হয়নি। আজ পর্যন্ত প্রত্যেকটি নাম বলে দেওয়া আছে। তিনি 2.5 দশকের উপর সংসদ আছেন, কোনোদিন তিনি মুসলিম প্রার্থীকে ফেস করেন। প্রশ্ন হলো, যদি আমরা মানুষকে মানুষ হিসাবে দেখি, আমরা মানুষকে মুসলিম কিংবা হিন্দু কিংবা শিখ ইসাই বলে দেখি না। আমরা সেই পদ্ধতি, আমার নেত্রীও কাজ করেন, সমস্ত তিনি অনুষ্ঠানে যান, আমরাও সেই রকম ভাবেই মানুষকে দেখি। আজকে কি ইউসুফ পাঠান এসে যাওয়াতে বহিরাগত বলছেন, এটা মানা যায়, এই অভিযোগটা মানা যায় যে তিনি বেসিক্যালি সুরাটের মানুষ, কিন্তু এখানে থেকে ক্রিকেট খেলার জন্য তিনি বাংলার অত্যন্ত পরিচিত, KKR এর হয়ে খেলেছেন, সেই জন্য আমরা তাকে প্রার্থী করেছি। বাংলায় তার কর্মজীবনের অনেকটা অংশ কেটেছে, সেই জন্য আমরা প্রার্থী করেছি। তবুও বহিরাগত অভিযোগ করা যায়, কিন্তু সে মুসলিম বলে আমি তাকে প্রার্থী করাটা আমার অন্যায় হয়েছে, এটা কখনো মেনে নেওয়া যায় না। আমার প্রশ্ন হলো যে হুমায়ুন কবির বারবার বলেছেন যে প্রত্যেকটি যে প্রার্থী তৃণমূল কংগ্রেস এতদিন দিয়েছে তারা হিন্দু মানে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের ছিল, কিংবা অন্যান্য বিজেপি কিংবা অন্যান্য দলও যে প্রার্থী দিয়েছে তারা সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়। এইবার তৃণমূল কংগ্রেস কোথাও লঘু সম্প্রদায়ের থেকে যদি প্রার্থী দেয়, তাহলে তৃণমূল কংগ্রেস কি অন্যায় করে ফেললো? এখন সেখানে ভয় পেয়ে যদি কেউ তার অস্ত্র ফেলে দেয়, তার দায়িত্ব তাকে নিতে হবে। জয়ন্তদা, আজকের ইউসুফ পাঠান বহিরাগত, সে আজকের ওখানে এসে লড়ছেন, ভোট যেতে না যেতে উনি ঘোষণা করে দিচ্ছেন উনি জিতে গেছেন। আপনি একটা কথা বলুন আমাকে, আজকে অধীর চৌধুরী, আজকে না কত বছর আপনি জানেন CPM এর যখন রাজত্ব চলছে সেই সময় থেকে অধীর রঞ্জন চৌধুরী বহরমপুরে ওখানকার মানুষ তাকে দেবতা রূপে দেখে। না, অধীর বলেছেন সেই কথা, অধীর বলেছেন রাতের বেলা আমার কাছে অবারিত দ্বার, মানুষ আসে, দেবতার মতো দেখেন। বহরমপুরে যা উন্নয়ন অধীর চৌধুরীর হাত ধরে। এবার সেইখানে দাঁড়িয়ে ইউসুফ পাঠান মহামাডান বলে ওই সম্প্রদায়ের বলে তাকে দাঁড় করানো হয়েছে বলে অধীর চৌধুরী ওখানে হেরে গেছে, এটা আমি মানতে পারছি না, মানবো না। আপনি ঠিক 4 তারিখ রেজাল্টটা দেখে নেবেন, অধীর চৌধুরী কত ভোটে ওখানে জিতেছে, এটা রেজাল্টটা 4 তারিখে দেখে নেবেন। ইউসুফ পাঠান মহামাডান বলে ওখানকার মহামাডানরা পাল্টি খেয়ে যাবে না, হতে পারে না। বাইরন বিশ্বাস সাগর দিঘিতে, মুর্শিদাবাদ অন্তর্গত সাগর দিঘিতে, যেখানে 20,000 ডেপুটিতে ছিলাম আমরা, সেটা কভার করে। কিন্তু বাইরন বিশ্বাস পরে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। কেন কি করে সেটা আপনারা ভালো করে জানেন। কি প্রেসারে গেছে বাইরন বিশ্বাস, কেন গেছেন তো আমরা সবাই জানি। দাদা, কিভাবে তাকে উদাহরণ দিতে চাই। অধীর বাবু যখন লোকসভার প্রার্থী হয়েছে, তার আগে তিনি বিধানসভার মেম্বার ছিলেন, মানে বিধায়ক ছিলেন।
তৎকালীন অবস্থায় যারা শাসক দল ছিল তখন তার পরিচয় কি দিয়ে বলতেন, তিনি অত্যাচারী কত মানুষকে তিনি নিজে খুন করেছেন তার কোনো ইয়ত্তা নেই। এখানে তিনি কোনো আজকের জায়গায় দিনে রেকর্ডে, কোনো জায়গায় আজকের দিনে রেকর্ডে, অধীর রঞ্জন প্লিজ চৌধুরীকে তোমার কথায় আমি ডিস্টার্ব করিনি, এটা প্রতিবাদ আমি তোমার কথা আচ্ছা। ডিস্টার্ব করিনি, এটা আমি প্রতিবাদ করতে হবে। একজনের নাম 25টাকে সিপিএম করেছে অধীর বাবুর এগেন্স্টে, 25টা আমি 25টা। আর একদম, হুমায়ুন কবির একদম, হুমায়ুন কবির নিজে বলেছে আমরা 70%, হিন্দুরা 30%, আমরা কেটে ভাসিয়ে দেবো, হিন্দুদের কেটে ভাসিয়ে দেবো নদীর জলে, এইটা হুমায়ুন কবির বলেছে। আমরা 70%, তোমরা 30%, এই ঘটনাটা এইটা, এই 30টা মহাত্মা অশ্বিনী কুমার দত্ত পূর্ববঙ্গে বলতে আমরা সেটা শুনিনি। ঠিক আছে, আমরা এই আলোচনা আজকে এই ব্যবস্থা, আজকে আমরা আসছি বিরতির পর। এটা প্রমাণ আবার ভোট যুদ্ধে চতুর্থ পর্বের বিরতির পর আবার আমরা ফিরে এলাম। আমাদের সঙ্গে প্রদীপ সিং রয়েছেন তৃণমূল কংগ্রেসে, রয়েছেন অমিতাভ হোসেন বিজেপির এবং তারক ভদ্র কংগ্রেসে। এবার আমরা যাব পশ্চিমবঙ্গের ভোট নিয়ে। 8টি কেন্দ্রে ভোট হয়েছে আজ। এই 8টি কেন্দ্রের মধ্যে রয়েছে বর্ধমান, দুর্গাপুর, যেখানে প্রতিদ্বন্দ্বিতা মূল দিলীপ ঘোষের সঙ্গে কীর্তি আজাদের, রয়েছে বহরমপুর, যেখানে ইউসুফ পাঠানের সঙ্গে মূল প্রতিদ্বন্দ্বিতা অধীর চৌধুরীর, রয়েছে বর্ধমান পূর্ব, যেখানে অসীম সরকার লড়াই করছেন কলকাতা মেডিকেল কলেজের বিশিষ্ট চিকিৎসক ডক্টর শর্মিলা সরকারের সঙ্গে, এবং রয়েছে আসানসোল, যেখানে শত্রুঘ্ন সিনহা প্রতিদ্বন্দ্বিতা করছেন সুরিন্দর সিং আলুওয়ালিয়ার সঙ্গে, রয়েছে বীরভূম, যেখানে শতাব্দী রায় প্রতিদ্বন্দ্বিতা করছেন দুধ কুমার মণ্ডলের সঙ্গে বিজেপির কে হিন্দু সংগতির দুধকর মন্ডল দাঁড়ায়নি। আচ্ছা, দুধ কুমার মণ্ডল নয়, তাহলে নামটা বলছি আমি। আচ্ছা, এনিওয়ে দেবতনু ভট্টাচার্য মানে হেরে যাওয়ার জন্য পুরো রাস্তাটাই করেছেন। ওই যে পুলিশের অফিসারটাকে নমিনেশন ক্যান্সেল হয়ে গেল, দেবতনু ভট্টাচার্য। আচ্ছা, এবারে আসছেন বীরভূমে শতাব্দী রায় এবং তার সঙ্গে যে কথা বললেন দেবতনু বাবু, এবং বোলপুরে রয়েছেন প্রিয়া সাহা বিজেপির এবং তার বিরুদ্ধে রয়েছেন অসিত কুমার মাল তৃণমূল কংগ্রেসের, কৃষ্ণনগরে মহুয়া মৈত্র এবং তার বিরুদ্ধে রয়েছেন অমৃতা রায় রাজ পরিবারের বধূ, এবং রানাঘাটে রয়েছেন মুকুটমণি অধিকারী, যার বিরুদ্ধে প্রার্থী হিসেবে রয়েছেন খগেন মুর্মু, জগন্নাথ সরকার, জগন্নাথ সরকার। এবং অন্যদিকে রয়েছেন এই যে প্রতিদ্বন্দ্বিতা 8টি কেন্দ্র, এই 8টি কেন্দ্রের মধ্যে কি পরিস্থিতি হতে পারে আমি তো বলে আপনার মনে হচ্ছে? 8টা কেন্দ্র আমাদের পজিশন খুব ভালো, খুব ভালো। হ্যাঁ, তো আমরা আসানসোলে জিতবো, দুর্গাপুরে আসানসোলে জিতবো, শত্রুঘ্ন সিনহা পরাজিত হবে 100%। ভূমিপুত্র ও সুরেন্দ্র সাহালের 400 বছরের ওদের শিখ পরিবার, ওরা ওখানে ইয়ে করছে সমস্ত ডেভেলপমেন্ট। আর এই এর কথা বলছেন তো, এই অধীর রঞ্জনের কত টাকা ডেভেলপমেন্টে টাকা কত ফেরত গেছে, আবার গুগল সার্চ করুন কত টাকা ফেরত চলে গেছে, কত টাকা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার প্যানেলটা দেখুন, প্যানেলটা দেখুন, গভর্নমেন্ট লিমিটেড প্যানেলটা দেখুন, কত টাকা চলে গিয়েছে, তার কত টাকা চলে গিয়েছে, সেই টাকাটা একটা গাছ বলেনি, অক্সিজেনের যে সিলিন্ডার ফ্যাক্টরি হয়নি, ভাগীরথী আমাদের অমৃতা রায়ের যে কেন্দ্র কৃষ্ণনগর, সেই কৃষ্ণনগর নিয়ে আলোচনা করি। কৃষ্ণনগরে কি হতে পারে বলে মনে হচ্ছে আপনার? কৃষ্ণনগরের রানীমা জিতবেন, অমৃতা রায় জিতবেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাদের পরিবারের একটা বিরাট লিগাসি আছে, বিরাট দান আছে, বিরাট ভাবে আমাদের কর্মীরা 100% আমরা জিতবো। অমিতাভ সব জায়গায় বিজেপিকে জিতে 800 বার, আমি 8টার মধ্যে 8টাই আমরা পাবো। দাদা এক সময়ের কথা বলতে দিন, নাহলে কথার মাঝখানে কথা বললে আমার কথাই বলা হচ্ছে না। আমি তো বলছি না, আমি তো যিনি বলুন, আমি সেটার দায়িত্ব তো সঞ্চালকের, আমি সঞ্চালকের কাছেই অ্যাপিল করলাম। বিষয়টা হলো যে দেখুন, উনি ওনার কথা বলবেন, যে 8টা সিটে ভোট হয়েছে সেখানে যদি আপনি গত 19-এর যদি দেখেন,
তাহলে কিন্তু আমরা 7, ওনারা 1। ঠিক আছে? না, সরি, ভুল বললাম। দুর্গাপুর আর ইয়েটা ছিল ওনাদের, মানে 6-2। আমি আশা করছি আমরা যা কাজ করেছি, কিংবা যা আজকের দিনের ভোটের নিরিখ, কিংবা আমরা মানুষের কাছে যেভাবে গেছি, তাতে আশা করছি যে সেটার ফল ভালো হবে। 6-2 নয়, বেসিক্যালি কংগ্রেস একটি ছিল আজকের অনুযায়ী, মানে 5 আমরা, 2 বিজেপি, 1 হলো কংগ্রেস, এই ছিল। আমরা এবার আশা করছি যে এই 5-এর থেকে অবশ্যই তো আমরা বাড়বই, হয়তো সেটা সম্পূর্ণ হতে পারে। 1 দ্বিতীয় নম্বর কথা, আমি যে পয়েন্টটার উপর কথা বলতে গিয়ে আমি বলতে পারলাম না। আমি একটা কথা বলি, মুর্শিদাবাদে কোনো এক ব্যক্তির যদি সত্যি অবদান থাকে, সে নিজের পরিবার দিয়ে হোক, তিনি নিজে সার্ভিস দিয়ে হোক, সেটি কংগ্রেসেরই একজন ভদ্রলোক, তার নাম আমি এক্ষুনি মনে করতে পারছি না, অতীশ বাবু, কারেক্ট। তার না অতীশ কি নাম, অতীশ সিংহ, রাইট, অতীশ সিংহ। এবার বিষয়টা হলো যে তার মতো মানুষকে কংগ্রেসে এই ধুরন্ধর তৎকালীন গুন্ডা অধীর চৌধুরী তার ডেভিড বলে একজন সহচরকে দিয়ে সেই অতীশ সিনহাকে হারিয়ে দিয়েছিলেন, টিউবওয়েল চিহ্নে, হাত চিহ্নকে হারিয়ে দিয়ে। তারপরেও সেই লোকটি আজকের দিনের প্রদেশ সভাপতি, তিনি বদলাবেন কি করে? সেদিনের নেচার কি বদলে যাবে আজকে? বদলায় না, বদলাতে পারে না। এই অধীর রঞ্জন চৌধুরীর হাত ধরে ধরে ডেভিড, হুমায়ুন কবির, আজকে ডেভিডের পুরো সম্পূর্ণ নাম আমি জানি না, আমার এক্ষুনি খেয়াল নেই, তারপরে আপনার মনোজ বাবু, এরা সব ছিল তখন অধীর চৌধুরী, সব সাকরেদ, এরা সব ক্রিমিনাল জোনের সাকরেদ ছিল। সেই সাকরেদরা আজকে নেতৃত্বে উঠে এসছে। আমি একটা নিজের দেখা জিনিস আমি বলছি এই অধীর চৌধুরী সম্বন্ধে। 78 সালে যখন প্রচন্ড বন্যা হয়েছিল, আমি তখন কাস্টমসে ছিলাম, ওইখানে পোস্টিং ছিলাম। আমাদের সমস্ত করা হয়েছিল যে রিলিফের কাজ সমস্ত গভর্নমেন্ট ডিপার্টমেন্ট করবে। বিএসএফ পর্যন্ত জলে নামতে ভয় পাচ্ছে। অধীর এসে বলল যে এই আমি জলের পোকা, এখান থেকে কাটোয়া পর্যন্ত কোথায় দ আছে, কোথায় কি আছে আমি জানি, আমাকে দিন, আমি স্যার নিচে চলে যাবো ওদিকে। এবং সত্যি সেটা করেছিল। বহরমপুরের মানুষ সেদিনকে বলেছিল আমরা এই ডাকাতকেই চাই, আমরা রাজাকে চাই না, ডাকাতকে। এটা আমার চোখে দেখা জিনিস, এটা আমি না করতে। তাহলে আমি যে বক্তব্যটা রাখতে চাইছিলাম, উনি ওনার প্রশংসা করলেন, কিন্তু প্রশংসা ওই কাজে নিরিখে করেছি। অবশ্যই সেনকে 78 সালের বন্যায় প্রচন্ড রকম উনি কাজ করেছিলেন। আপনার কাজের কোন ক্রিমিনালকে, কোন ডাকাতকে ডাকাত বলে আপনি কোন কাজের যদি জাস্টিফাই করেন, সেটা আপনার দায়িত্ব, আপনি জাস্টিফাই করতে পারেন, কিন্তু ডাকাতটা কিন্তু ডাকাতই থাকবে, খুনিটা কিন্তু খুনি থাকবে। আমি আজকের দিনের কথা বলছি না, তৃণমূল কংগ্রেস জন্মের 10 বছর পরে পর্যন্ত আমার নেত্রী একজন খুনি, দাগী, অপরাধী বলে মনে করতেন। আজকের দিনে না, এটা কি প্রদীপ অধীর চৌধুরীর জন্য জোটটা হয়নি বলে? দাদা আমি আপনাকে বলি, অধীর চৌধুরীর জন্য জোট হয়নি এটা আমার বিশ্বাস করি না। অধীর চৌধুরী তার কাজ করেছেন, প্রদেশ কংগ্রেস সভাপতি হিসেবে তিনি জোটের বিরোধিতা করার কথা তিনি করেছেন, তার ইন্টারেস্ট ছিল সিপিএম এর সঙ্গে জোট করতে যাওয়ার, তিনি করেছেন। কিন্তু কেন্দ্রীয় যে কংগ্রেস আছে তারাও তো কোথাও এই অধীর বাবুকে সমর্থন করেছেন, তারা আমাদের সঙ্গে একরকম রোল প্লে করেছেন, আবার প্রদেশের কংগ্রেসের কাছে একরকম রোল প্লে করেছে। আমরা বলেছিলাম যে এনডিএ যে ইন্ডিয়া যে গঠবন্ধন তৈরি হচ্ছে, প্রথম দিন থেকেই সিট শেয়ারিং করে, প্রথম দিন থেকেই সারা ভারতবর্ষ জুড়ে যৌথভাবে নামতে, কিন্তু অদ্ভুতভাবে কংগ্রেস নেতৃত্ব, রাহুল গান্ধী অর্থাৎ দ্বিচারিতা করেছেন কংগ্রেস নেতৃত্ব। আমি দ্বিচারিতার কথা বলবো না, তারা যে না, এটা তো দ্বিচারিতায় দাঁড়ায় না, বলবো না বললে তো হবে না, কারণ দ্বিচারিতা দাঁড়াচ্ছে। আমি আপনাকে বলি, আমাদের চিন্তা ভাবনার সঙ্গে কংগ্রেস শীর্ষ নেতৃত্বের চিন্তা একদম দ্বিচারিতা, এটা দ্বিচারিতা ছাড়া অন্য কিছু না, ছিল বলে আমি মনে করি। এবার বলি, ঠান্ডা মাথায় বলবো, যত উত্তর শেষ না হবে স্টপ করাবেন না। প্রথমে আমি বলি যে অধীর চৌধুরীকে খুনি, ডাকাত তৃণমূল সুপ্রিমো মনে করেন, বলছেন ওনার প্রতিনিধি, আজকে এত বছরে অধীর চৌধুরীকে একবারও কারাগারে দীর্ঘ 6 মাস কি 1 মাস
কারাগারে বন্দি করতে পেরেছে প্রশাসন? হ্যাঁ পেরেছে, পেরেছে? হ্যাঁ, পেরেছে। আমাকে কথা বলতে দিন। হ্যাঁ পেরেছে। জেলে ছিল। না না, প্রশ্ন উত্তর দিতে হবে তো। হ্যাঁ পেরেছে। হ্যাঁ পেরেছেন আমার বলতে দেন। সিপিএম যেমন আমি বলছি, আমি সবটাই বলছি, এবং সেটাও আমি বলছি, বলতে দিন আমাকে। আমি আমি ওই ওই নরেন্দ্র মোদী দল করি না আমি। আমার উত্তর দিতে দিন, বাধা দিতে না বলুন। যোগ্যতা থাকলে তো, আরে সে যোগ্যতা থাকলে তো। বলতে দিতে বলুন। এবার সেইখানে দাঁড়িয়ে করা হয়েছিল, নজরবন্দি করা হয়েছিল অধীর রঞ্জন চৌধুরীকে, সেটা 7 দিনের প্রমাণ হয়ে না, গিয়েছিল। অধীর চৌধুরী জেলে ছিলেন দীর্ঘদিন, তিনি আমি তার বলি। জন্য তিনি নির্বাচন দাঁড়ান, করতে পারেন। 1 মিনিট। এবার সেইখানে দাঁড়িয়ে আজকে কার মুখে আমরা শুনছি দুর্নীতির কথা? যে দলটার ম্যাক্সিমামটাই জেলে, স্বাস্থ্য জেলে, শিক্ষা জেলে, সব জেলে আজকে, সেই রেশন জেলে। আজকে সেই দলটার থেকে, সেই দলের প্রতিনিধি থেকে আমরা শুনতে হবে অধীর চৌধুরী সম্বন্ধে। আজকে সমস্ত জায়গায় সারা ভারতবর্ষের মানুষ জানে যে দুর্নীতি পরায়ণ এই তৃণমূল কংগ্রেস একটি দল। তার থেকে আমায় শুনতে হবে অধীর চৌধুরী ডাকাত, অধীর চৌধুরী খুনি, এটা আমায় শুনতে হবে। আজকের বহরমপুরের মানুষ এমনি এমনি তাকে ভগবান বানায়নি। কোন ডাকাত হলে তাকে ভগবান বানাতো না, কোন খুনি হলে তাকে ভগবান বানাতো না। আজকে সে ওখানকার মানুষের মসিয়া এমনি হয়নি, মানুষের ওখানে দীর্ঘদিন ধরে কাজ করে এসেছে, মানুষের পাশে দাঁড়িয়েছে, মানুষের বিপদে ছিল, তার জন্য ওখানকার মানুষ অধীর রঞ্জন চৌধুরীকে রবিনুট বলতো। কারণ ভালোবাসা না, কারণ রবিনুট ছিল এমন একজন লোক যে মানুষের উপকার করতো, মানুষের পাশে থাকতো। পুরনো কংগ্রেসী সেটাই ছিল, কংগ্রেসকে সেই জন্য অধীর প্রতিষ্ঠা চৌধুরী করার নাম ছিল। অধীর চৌধুরী। আর আজকের একটা কথা কেউ বলে দিই। জেলে, কেউ বেলে। আজকের কথা বলে দিই। মা ছেলে মেয়ে সব কটা বেলে, সোনিয়া বেলে, শেষ কথা দিই। রাহুল বেলে, এক মিনিট। প্রিয়াঙ্কা বেলে, শেষ কথা দিন। কেউ জেলে কেউ বেলে। শুনুন, শেষ কথা দিন। নরেন্দ্র মোদীর জন্য এই রাফাল শেষ হয়ে ফাইনাল যাবে। ওপেন হবে। নরেন্দ্র মোদীর জন্য যত টাকার ঘোটালা সব ওপেন হবে ভাই। একটা এসএমপি করতে পারেনি, চিন্তা করবেন না। একটা এসএমপি সব করতে কটা পারেনি জেলে আজ যাবে। পর্যন্ত। তৈরি থাকুন, সরকার যেদিন পাল্টাবে একটা সব কটা জেলে যাবে। শব্দ টাকাই ভালো। না, সরকার আরো টাকাই ভালো। আরো পাল্টাবে, শব্দ টাকাই ভালো। সরকার বিজেপি সরকার থাকছে না, থাকছে না। কংগ্রেস সরকার হচ্ছে জোট দিয়ে। জোট দিয়ে ইন্ডিয়া এবছরে একটা, ও বছরে একটা, সে বছরে কংগ্রেস, একটা। ইন্ডিয়া সরকার 4 মাস প্রধানমন্ত্রী পাল্টাবে। আমি আবারও বলে যাচ্ছি, আমি রানাঘাট যে কেন্দ্রে রাফাল আসছি। ফাইল আবার উঠবে। আমি এবার বহরমপুর থেকে রানাঘাটে আসছি। রানাঘাট কেন্দ্রে মুকুটমণি অধিকারী, তিনি প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসের। আমার প্রশ্ন প্রদীপের কাছে, এতই কি দৈন্য পড়েছিল যে বিজেপির একজন প্রাক্তন বিধায়ককে প্রার্থী করতে হবে মুকুটমণি অধিকারীকে? প্রাক্তন বিধায়ক না, বোধহয় সম্ভবত বিধায়ক ছিলেনই। বিধায়ক বিধায়ক, ছিলেন, বিধায়ক ছিলেন, 100% বিধায়ক ছিলেন। প্রাক্তন নন, উনি রেজিগনেশন দিয়ে এসছেন, হ্যাঁ, এসে রেজিগনেশন দিয়েছেন। দিয়ে প্রার্থী হয়েছেন। দৈন্য দশা নয় দাদা, কখনো কখনো বিশেষ কিছু স্বার্থে, বিশেষ কখনো কখনো রাজনৈতিক জায়গায় বিশেষ কৌশল দিতে হয়। যেমন আপনি আমায় তার জন্য তৃণমূল কংগ্রেসকে অনেক, আমি যে রেফারেন্সটা দিতে যাচ্ছি তার জন্য তৃণমূল কংগ্রেসকে সবাই দায়ীও করতে পারে। আমি বলি এই সেম থিওরিটা কোথাও অ্যাপ্লাই করা হয়েছিল ব্যারাকপুরের কাছে, ব্যারাকপুরের আসনের জন্য। অর্জুন সিং। যখন 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 আপনার তড়িৎ তোপদার, দোদণ্ড প্রতাপ তড়িৎ তোপদার যখন ব্যারাকপুরের সাংসদ, তখন তাকে হারানোর জন্য আমাকে অর্জুন সিংকে ব্যবহার করতে হয়েছিল, অর্জুন সিংকে তুলে নিতে হয়েছিল। কারণ আমার সেই সময় ওই তড়িৎ তোপদারকে হারানোর জন্য আমাকে অর্জুন সিংকে ওই জেলের থেকেই জেতাতে হয়েছিল। তা জিতিয়ে আমি কখনোই কিন্তু অর্জুন সিংকে প্রার্থী করিনি। তৃণমূল কংগ্রেস কখনোই অর্জুন সিংকে প্রার্থী করেনি লোকসভা ভোটের জন্য, কিন্তু তাকে দায়িত্ব দেওয়া ছিল যে তড়িৎ বরণ তোপদারকে হারিয়ে তোমাকে তৃণমূল প্রার্থীকে সবসময় জেতাতে হবে। তখন এখন লোভে পড়ে মানুষ অতিরিক্ত হয়েছে। আমি যাই হোক, সেটা নিয়ে আজকের কথা না, কথা হলো রানাঘাট নিয়ে। কেন আমরা রানাঘাটে মুকুটমণি অধিকারীকে প্রার্থী করেছি? কখনো কখনো কিছু কিছু কৌশল এরকম নিতে হয়, কিংবা কিছু মানুষ যাদের কাজকর্ম ভালো থাকে, কিংবা মানুষের সামাজিকভাবে তাদের গ্রহণযোগ্যতা বেশি থাকে, তখন তাদেরকে কখনো কখনো সরাসরি অফার দিয়ে, যেমন উনি খুব নৈতিকতার সঙ্গে কাজ করেছেন, বিধায়ক ছিলেন, রেজিগনেশন দিয়েছেন, উনি আজকে প্রার্থী হয়েছেন আমাদের। তা হতে পারে দল। মুকুটমণি অধিকারীর স্ত্রী গত 2 দিন আগে বিজেপিতে বলতে যোগদান যাচ্ছিলাম। করেছেন, গত 2 দিন আগে বিজেপিতে যোগদান করেছেন। কোপেনহেগেন থেকে এসে। হ্যাঁ, কিন্তু কারণ অবশ্যই মুকুটমণি অধিকারীর সঙ্গে তার ডিভোর্সের মামলা চলছে, সেটা কোনো প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে যে বিজেপি বা তাকে নিল কেন দলে? এটা কোনো স্ট্র্যাটেজিগত কারণ?
কে মুকুটমণি অধিকারী তো আমাদের দলই ছিল। হ্যাঁ। যখন তাদের ডিভোর্স হয়েছিল তখনই তো সে আমাদের এমএলএই ছিল। না, কিন্তু সে- মুকুটমণি সে- অধিকারী সে- ছিলেন, কিন্তু তার স্ত্রী বিজেপিতে দুদিন আগে জয়েন করেছেন। ডিভোর্স হয়নি, জয়েন্ট ডিভোর্সের লড়াই ছিল। চলছে চলছে। না। এই রাজনৈতিক কৌশলের কথা যে বলছে, হ্যাঁ কৌশল নিতে হয়, চরম চরম ঢাক বাজাতে হয়, জল বাতাসা খাওয়াতে হয়, এসব ঘটনা ঘটেছে। কিন্তু বীরভূমে ইয়েতে ওই বিস্তীর্ণ অঞ্চলে আর ঢাক বাজাবার কেউ নেই, চরম চরম নেই, আর তো যা অবস্থায় সবাই আমরা জানি। এখানে এই ঘটনাগুলো যা ঘটছে, এই ঘটনাগুলোর এটা কৌশলে হয় না, তপস্যায় হয়, সাধনায় হয়। সেই সাধনার জন্যই আজকে বিজেপি আজকে সারা ভারতবর্ষে অ্যাকসেপ্টেবল হয়েছে। বিজেপি 80 সালে তার জন্ম, তার আগে 52 সালে জনসংঘ ছিল, সেখান থেকে তারা শেষ হয়ে গেছিল, তারপর বিজেপি এসছে। 84 সালে ভারতবর্ষে দুটো ভোট হয়েছে, যেটা পলিটিক্যাল ভোট নয়। একটা হচ্ছে 85 সালের ভোট, ইন্দিরা গান্ধী সভাদার দেখিয়ে ভোট হয়েছিল, আর না 84 সালে মারা গেছিলেন, ভোটটা 85 সালে হয়েছিল। আর আরেকটা ভোট হয়েছিল 21 সালে, দেখো মেরা প্যার ফুল গিয়া, এটা সেন্টিমেন্টাল ভোট হয়েছিল। কাজে সেন্টিমেন্টাল ভোটে যা ফল হয়, যা সেন্টিমেন্টাল ভোট সেটা হয়েছে। একটা প্রশ্ন থেকে যায়, সেটা হচ্ছে বর্ধমান পূর্বতে প্রার্থী হচ্ছেন অসীম কুমার সরকার। হ্যাঁ। এই অসীম কুমার সরকার বলেছিলেন, ক্লাস 4 তিনি বলেছিলেন সিএ হলে তিনি সবার আগে নাম লেখাবেন। তিনি কি নাম লিখিয়েছেন? না, এখন ইয়ে করা হয়নি, প্যানেল সেটা শেষ হয়নি, টাইম পিরিয়ডও সে ওয়েবসাইটও খোলা হয়নি। ওই সিএর যে ওয়েবসাইট, সেটা আমাদের এও করেননি, আমাদের ঠাকুর, আমাদের শান্তনু ঠাকুর জাহাজ মন্ত্রী, তিনিও করেননি। সাইট খোলা হবে তো করবে তারা, সকলে অসীম সরকার করবেন। আমি তাহলে আপনাকে একটা তথ্য হ্যাঁ, দিই, উনি এখানে বসে যে ভুল তথ্য বললেন, সিএ এর সাইট খোলা আছে আজকে, এক্ষুনি এখানে বসে যদি কেউ চেক করতে চান করতে পারেন। পার্ট 4টে পার্ট আছে, 4টে পার্টের একটা পার্ট খোলা আছে, একটা পার্ট খোলা আছে। অসীম বাবু করেননি, বলছি চ্যালেঞ্জ করে যে আমি তো বলছি একটা পার্ট করা আছে, যে পার্টটা খোলা আছে সেই পার্টেই অ্যাপ্লাই করুন। 4টে তারা পার্ট করেননি কেন? 4টে সেই অ্যাপ্লাইটাই করুন না। না, অসীম বাবু সেটা করেননি, অসীম বাবু সেটা করেননি। শর্মিলা সরকার অত্যন্ত যোগ্য প্রার্থী, মেডিকেল কলেজের অত্যন্ত বিশিষ্ট চিকিৎসক, তার জয়ের সম্ভাবনা কতটা বলে মনে করেন আপনারা? অমিতাভ বাবু, অসীম সরকারের জয় একদম সর্বত্র। মানে শর্মিলা সরকার জিততে পারবেন না আপনি বলছেন? অবশ্যই পারবেন না, অবশ্যই পারবেন না, প্রদীপ সিং? দাদা আমি আপনাকে কোনো বলি, প্রশ্নই ওঠে না। এখন যদি যিনি গান বাঁধেন, নাট্য ধরুন যাত্রাপালা করেন, যারা বিস্তর এরকম প্রবাদ প্রতিম মানুষজন ছিলেন, তাদের যখন আমরা পাঠাই না সংসদে, তখন আমরা চাই যে তারা তাদের ওই সমাজের কথা বলবে সংসদে, এবং সেই সব মানুষ সন্ধ্যা রায় কতগুলো কথা বলেছিলেন, মুনমুন সেন কতগুলো কথা বলেছিলেন, তারাও তো গেছিলেন 5 বছর। না, সেই হিসেবে তো অনেক বিজেপির তারকা প্রার্থী গেছে, তারাও কোনো কথা বলেন না, প্রত্যেকে বলেছে। কে বলেছেন? আমি নাম করে বলছি, আমাদের বর্তমানে সাউথ কলকাতায় যে প্রার্থী, এই যে মেয়েদের যে বাড়ি দেওয়া হচ্ছে, এবং বাড়িগুলো যে রেজিস্ট্রেশন হবে মেয়েদের নামে, এই প্রপোজাল তার মিনিস্ট্রি থেকে এসেছিল। সে বলেছে 100 বার বলেছে। কোথায় বাড়ি দিয়ে হ্যাঁ, হচ্ছে? এই 1 লক্ষ কোথায় বাড়ি দিয়ে? বাড়িতে কিছুই জানেন না, কোথায় বাড়ি দিয়ে? ইনি কিছুই জানেন না। কোথায় লোককে 4 বাড়ি দিয়ে চাল ধরালেন? 4 কোটি বাড়ি মানুষকে দিয়ে কোথায়? 4 কোটি মানুষকে বাড়ি কাঠ দিয়ে বানিয়ে নিল কোথায়? এরা, আর 4 কোটি নরেন্দ্র মানুষকে মোদী, গল্পই বলবে, গল্পই বলবে। 4 কোটি মানুষের বাড়ির মাথায় 10 কোটি মানুষ গ্যাস পেয়েছে, জল পেয়েছে, সিলিন্ডার ভাসছে গঙ্গায়। ভাসে, সিলিন্ডার গঙ্গায় ভাসে, সিলিন্ডার গঙ্গায় ভাসে। কি পাগলের মতো কথা! অত ভারী সিলিন্ডার। আগের দিন বলেছে বিজেপি হিন্দু মুসলমান করে, আর বিজেপি হিন্দুস্তান পাকিস্তান করে। আমি বলছিলাম হ্যাঁ করি, হিন্দুস্তান পাকিস্তান করি। আর রাহুলকে ফায়ার, পাকিস্তানের মন্ত্রী ফায়ার, সে রাহুলের সঙ্গে কথা বলে, সে সিলিন্ডার জলে ভাসে, এরকম যেমন আহম্মক রাহুল আর শীর্ষ সম্প্রদায়। আপনি আসানসোলে শত্রুঘ্ন সিনহা হারছেন, এত নিঃসংশয় হলেন কিভাবে? 100%। কিন্তু ওখানে তো পবন সিং এর প্রার্থী হওয়ার কথা ছিল, পবন সিং প্রার্থী না হতে এসএস আলুওয়ালিয়া। ঠিক আছে, এবং সে একে কদিন পাওয়া গেছে, আমাদের এই যিনি অভিনেতা খামোশ, তাকে কদিন সেখানে পাওয়া গেছে। মানুষের কোনো কাজেই তিনি লাগেননি। ওখানে ইএসআই হসপিটালে নবীকরণ করেছে, ওরা রেলওয়ে হসপিটালে নবীকরণ করেছে এই আমাদের আলুওয়ালিয়া। তখন তো দুর্গাপুরে তিনি এমএলএ ছিলেন, তার আলুওয়ালিয়াকে প্রথমে প্রার্থী করা হলো না কেন? প্রথমে পবন সিংকে কেন প্রার্থী করা হলো, অক্ষরা সিংকে তারপর ভাবা? না, সেটা অন্য কথা। পার্লামেন্টারি কমিটি চিন্তা করা, আমি অত লেভেলের লোক নই
যে আমি সেটা বলতে পারবো। পার্লামেন্টারি আপনি কমিটি সব যে জায়গায় চিন্তা থাকেন। করেছেন, না না ওইসব বলেন যে গারদের আপনি সব মতন, জায়গায় ওইসব মুখ্যর মতো না, কথা আপনি বললে হবে না। বললেন না, আমি আপনি পার্লামেন্টারি বলেছিলাম। কমিটির আমি লোক নেই, আপনি না না বলেন। যেখানে আমি ছিলাম তো যেখানে ছিলাম, ছিলাম, যে নিশ্চয়ই ওখানে ছিলাম, ছিলাম, বস্তি তো ওখানে ছিলামই। ছিলাম। আমি তো 71 সাল থেকে অফিসার, আমি তো 71 সাল থেকে অফিসার। আমি আপনার মতো বয়স কত যাত্রাদারি তাহলে? পাঠ করিনি, আপনার বয়স কত আমার তাহলে? 72 বছর আপনার বয়স, বয়স কত? আমি 71 সাল থেকে অফিসার, 71 আমি তাহলে 71 সাল থেকে হয়। অফিসার। আপনার ব্যক্তিগত বয়স কত? আক্রমণ করবেন না, আপনার কত ছিল? আপনার মতো গারল্লামি নই। আমি 71 সাল থেকে, আরেকটু বলেন। আমি ইউনিয়ন পাবলিক আরেকটু সার্ভিস বলেন, কমিশন থেকে আরেকটু এসেছি। বলেন, কি আরেকটু বলবো, বলেন। আপনি কিছুই জানেন না। আরেকটু বলেন। আপনি কি আপনার ক্রেডেনশিয়াল আরেকটু দেখান? বলেন। না, আমার আরেকটু ক্রেডেনশিয়াল আমি বলেন। দেখাতেই পারি, আরেকটু আমার দেখান। ক্রেডেনশিয়াল দেখাতে পারি। কি দেখাবো? কিছুই আপনি দেখান আপনি না, আপনি কিছুই কিছুই না। জানেন না। আরে আপনি সেটা আপনি কংগ্রেস আহম্মকের যখন আহম্মকের ছিলেন, ওটা শিষ্য হচ্ছে কংগ্রেস আহম্মক। আমল। আহম্মকের ওটা শিষ্য কংগ্রেস হচ্ছে আমল। আমার কংগ্রেসের নিজের চাকরি। ক্ষমতায়। ওটা কংগ্রেস কংগ্রেসের দেয়নি। চাকরি। কংগ্রেসের বাবা নরেন্দ্র দেয়নি। মোদীর নয়। ইউনিয়ন ওটা পাবলিক কংগ্রেসের সার্ভিস চাকরি। কমিশন, ইউনিয়ন নরেন্দ্র পাবলিক মোদীর সার্ভিস নয়। কংগ্রেস ওটা দেয়নি। কংগ্রেস রাহুলের সরকার। বাবা দেয়নি। ওইটা কংগ্রেসের ইন্দিরা গান্ধীর সরকারে। বাবা দেয়নি। বিজেপি নিজের সরকার নয়। কর্তৃত্ব করেছে। বিজেপি না, সরকার আপনার নয়। কর্তৃত্ব নেই, ওটা আপনার কংগ্রেস আপনি- সরকারে। আপনার কর্তৃত্ব নেই বলে আপনি পারেননি। না না এতক্ষণ তো করলো, ব্যক্তিগত আক্রমণ তো করলো, আহম্মক গারল ব্যক্তিগত আক্রমণ তো করলো। জানে না সে কিভাবে কথা দেখুন, বলতে হয়। দেখুন, আগের দিন বিজেপি আমাকে ব্যবহার। বলেছে এই যে আমরা দেখুন, হিন্দুস্তান বিজেপি পাকিস্তান ব্যবহার করি। দেখুন। করি তো, দেখুন হিন্দুস্তান বিজেপি। পাকিস্তান করি। দেখুন বিজেপি। এরকম গারলের সঙ্গে আমাকে দেখুন আপনি আর বিজেপি ভবিষ্যতে দেখুন। কোনোদিন বসাবেন না। দেখুন এরকম বিজেপি। গারলের সঙ্গে আসতাম আপনারা না। দেখুন ওনকে না। আহম্মক, এসব আহম্মক কেনা। দেখুন, আমরা আসছি। ব্যক্তিগত আক্রমণ তো করলো এ। সত্যি কথা বলেছি দেখুন। সত্যি কথা বলেছে, কংগ্রেস দেখুন। চাকরি দিয়েছে আমাকে, ইউপিএসসি পাস করেছে কংগ্রেসের চাকরি দিয়েছে। কংগ্রেসের ইন্দিরা সরকারে। গান্ধীর বাবা দিয়েছে। কংগ্রেসের হ্যাঁ, সরকারে। ইন্দিরা গান্ধীর বাবা দিয়েছে। কংগ্রেসের যে সরকারে। নিজে নিজে কংগ্রেসের আইএ পাস করতে সরকারে। পারেনি, শান্তিনিকেতন চলে গেছিল, সেখানে দিয়েছে কংগ্রেসের আমাকে চাকরি। সরকারে চাকরি পেয়েছে। ছোট লোক কংগ্রেসের সরকারে। উল্টো পাল্টা কথা বলে, কংগ্রেসের তখন সরকার গভর্নমেন্ট, দিয়েছে। কংগ্রেস গভর্নমেন্ট। আমরা আসছি, আমরা এই গভর্নমেন্ট থেকেও আলোচনায়- থাকতে পারে, আমরা আলোচনা শেষ গভর্নমেন্ট পর্বে থেকেও আসছি। থাকতে পারে। আমরা ক্যান্ডিডেটের আলোচনার শেষ ব্যক্তিগত পর্বে ইয়ে। আসছি। শেষ পর্বে আজকে চতুর্থ পর্বের ভোট হয়ে গেছে, কিন্তু তৃণমূল কংগ্রেস এবং বিজেপির প্রতিনিধিকে এতটুকু লজ্জা হবে যে এরম ভাবে রণাঙ্গন তৈরি হলো পশ্চিমবঙ্গে। অন্ধ্রপ্রদেশে যেখানে দেখা গেছে যে রণাঙ্গন তৈরি হয়েছে এবং হিংসা সবার ভারতবর্ষের আসানসোল নিয়ে আমার মধ্যে। একটু কথা বলার ছিল, সে বলতেই পারলাম না। হ্যাঁ বলুন। বিষয়টা হলো দেখুন, এস আলুওয়ালিয়াকে যদি আপনি লাস্ট 10 বছর দেখেন, হুম। এস আলুওয়ালিয়া প্রথমে প্রার্থী হয়েছিলেন ইয়েতে দার্জিলিং, তিনি জয়লাভ করেন এবং দার্জিলিংয়ে 5 বছরে তার টিকি পাওয়া যায়নি। হুম। দার্জিলিং থেকে যখন রাজু বিস্তাকে বিজেপি প্রার্থী করে, তারপরে তিনি চলে যান আসানসোল দুর্গাপুরে, তাও তার নমিনেশন কিংবা নাম অ্যানাউন্সমেন্ট জাস্ট নমিনেশন যেদিনকে জমা হবে তার দুদিন আগে সম্ভবত হয়েছিল, আমি যদি খুব ভুল না বলি, হ্যাঁ, 2200 2019 2200 আর ভোটে 2200 ভোটে জিতেছিলেন। জিতেছিলেন। অদ্ভুত, ঠিক কথা। সেখানেও 5 বছর তার দর্শন পাওয়া যায়নি। তিনি আজকে তার মতো লোককে বারবার লোক পাওয়া যাচ্ছিল না, তার কারণ আসানসোলে তো প্রার্থী পালিয়ে যাচ্ছিল, এদিকে বিজেপি আশা করছিল, স্লোগান তুলেছে 400 ইস বার 400 পার, ইস বার মোদী সরকার, বিজেপি সরকার নয় মোদী সরকার, এসব বলে ফেলেছিল। কিন্তু যেখানে বিজেপি প্রার্থী দিচ্ছে, প্রার্থী নিজে সেই প্রার্থী পদ ছেড়ে দিচ্ছে, এরকম জায়গা বাংলায় একটাই ঘটেছে। সারা ভারতবর্ষ জুড়ে 26টা 27টা ঘটেছে, কিন্তু বাংলার ক্ষেত্রে একটাই ঘটেছিল যে প্রার্থী পদ ছেড়ে দিয়ে পালিয়ে গেছে। তা সেইখানে আলুওয়ালিয়াজিকে ওখানে এনে আবার প্রার্থী করা হয়েছে। করুক, তিনি আসানসোলেরই লোক, দীর্ঘদিন ওখানে ছোটবেলা থেকে বড়, মোহন সিং তার যেখানে পরিবার প্রার্থী আছে। হতে চেয়েছিল সেখানেও তাকে দেয়া হয়নি, কিন্তু সে নির্দল হয়ে লড়ছে। আমি একটু বলে নিই দাদা, তিনি ওখানকারই লোক, লড়ুক। কিন্তু আমি আপনাকে বলি, শত্রুঘ্ন সিনহার ব্যাপারে যে উনি যেটা বললেন, শত্রুঘ্ন সিনহা মাত্র বাই ইলেকশনে জিতেছিলেন, তারপরে থেকে তিনি খুবই অল্প এখানে আসতে পেরেছেন। আর সেই রকম ভাবে শত্রুঘ্ন সিনহার যা কাজ করার ছিল সেটা আমাদের দলের লোকেরই থেকে সেইখানে আসানসোলে সেই কাজটা করতো। এবং শত্রুঘ্ন সিনহা এবার তো প্রচুর সময় দেবেন, গত বছর শেষের দিকটা, মানে না। ওই টার্মের শেষের দিকটায় উনি অনেক সময় দিয়েছেন। অর্থাৎ শত্রুঘ্ন সিনহা কাজের জন্য আসতে পারেন, এবার তিনি সময় দেবেন এবং শত্রুঘ্ন সিনহা জিতবেন, এটাই প্রদীপ সিং বলছেন, তাই তো? একদম। অর্থাৎ আমরা আলোচনার প্রায় শেষ পর্বে এসে গেছি। শেষ পর্বে এসে তারক ভদ্রের কাছে প্রথমে যাব। তারক ভদ্র, বলুন যে আজকে 96টি আসনে লড়াই হলো, চতুর্থ পর্বে নির্বাচন শেষ হয়ে গেল, কি পরিস্থিতি দাঁড়াচ্ছে বলে আপনার মনে হচ্ছে? পরিস্থিতি মানে এখানে মোটামুটি আপনাকে বলে যাই, আজকে যে 8টা আসন লড়াই হয়েছে, না 8টা, সারা ভারতবর্ষের কথা বলছি। সারা ভারতবর্ষে কংগ্রেস আজকে প্রচুর নিয়ে নিচ্ছে, তো কোনো গল্পই নেই। কত? জানেনি। কত প্রচুর নিয়ে নিচ্ছে, যা প্রচুর লড়াই মানে হয়েছে কত? আজকে,
প্রচুর নিয়ে নিজে বিজেপি প্রচুর মানে কত? পাচ্ছে না। আর আরেকটা করে প্রতিবেদী উত্তর দিতে পারি আমি, মানে প্রিয়াঙ্কা বর্দা বলছে 180টা পাবেন, সাংবাদিক জিজ্ঞেস করছে বাকিটা আপনারা পাবেন তো? ও मैं नहीं बोल सकता हूँ। আরে বিজেপি তাকে বলছে 180টা বলছে, বাকিটা তোমরা পাবেন তো? সে বলছে না আমরা সেটা বলবো না। I do not forecast like that. I do not forecast like that. She is telling like that. 4 তারিখে খুব দ্রুত সবাইকে বলতে হবে। যেটা বলছিল যে অধীর সিনহাকে হারিয়ে যেটা করেছিল তার সেটা পাল্টাবে কি করে, আমি একটু করে স্মরণ করিয়ে দিতে চাই। আজকে তৃণমূল সুপ্রিমো, কংগ্রেস তাকে চিনিয়েছিল, কংগ্রেস তার পরিচয় করিয়েছিল, কংগ্রেস তাকে নেতা নেত্রী বানিয়েছিল, সে দল থেকে বেরিয়েছে। আজকে কংগ্রেসের সাথে কংগ্রেস যখন বামেদের দাবিদারি করছিল সেই প্রতিবাদ জানিয়ে দল ছেড়েছিলেন, তিনি দল ছেড়েছেন। চলে গেছিল, সে বেরিয়ে অন্য কথা যায়নি। কংগ্রেস যখন বামেদের দাবিদারি করছে, সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় দল ছেড়ে চলে গেছিলেন। বিজেপিতে গেছিল, অন্য যে এটা কি আপনি অস্বীকার করবেন? এটা কি তারক বন্ধু, এটা কি আপনি অস্বীকার করবেন যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা কথা বলি ওনার কথার উত্তর দিয়ে? তৎকালীন যখন বাম জামানা ছিল, তৎকালীন একটাই মাত্র আপনার জেলা পরিষদ ছিল বিরোধীদের দখলে, সেই জেলা পরিষদটা ছিল মালদহে। সেই জেলা পরিষদটা সৌভাগ্যবশত, আমি জানি না তারকবাবুর কাছে সেই ডেটা আছে, 13খানা জেলা পরিষদ ছিল, 13খানা জেলা পরিষদ ছিল আমাদের কংগ্রেস জামানায়। আচ্ছা, 1 বা 13, যাই হোক, আমার একটাই প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় যে ফোর্স টু রেকন উইথ, মমতা বন্দ্যোপাধ্যায় যে একমাত্র পশ্চিমবঙ্গের এই মুহূর্তে বিরোধীদের মুখ, নরেন্দ্র মোদীর বিরোধীদের মুখ, সেটা সম্পর্কে অস্বীকার আমি করছি। একদমই অস্বীকার করছি। রাহুল গান্ধী ছাড়া সারা ভারতবর্ষে এই বিজেপি বিরোধী হাওয়া রাহুল গান্ধী ছাড়া কেউ তোলেনি, সেটাও ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, হার দাঁড়িয়ে দাঁড়িয়ে হার। আরে এতটা হার, হারের পর রাহুল গান্ধী কখনোই মিটিং করতে করতে আপনার অমিত শাহ সাথে দেখা করেনি, মোদী সাথে দেখা করেনি, সেইখানে কি হয়েছে সৌজন্যতা। আজকে সারা ভারতবর্ষে বিজেপি বিরোধী হাওয়াটা এটা তুলে থাকলে কংগ্রেস রাহুল গান্ধীর নেতৃত্বে উঠে নেতৃত্বে সরকার হবে। হ্যাঁ হবে, ওয়ানাদের পক্ষ থেকে আবার রায়বেরিলিতে লড়তে হচ্ছে, তার কারণ হচ্ছে তিনি ওয়ানাদে নিশ্চিত নন, সেই কারণে একদম 200% দিল্লিতে বসে রাহুল গান্ধী 100% কি নিশ্চিত, ও সিদ্ধান্ত প্রচারে নেবেন গিয়েছিল, সেটা তো উনি বলে দেবেন। 100% নিশ্চিত। শীর্ষ নেতৃত্ব কি সিদ্ধান্ত অবশ্যই নেবেন শীর্ষ নেতৃত্ব সেটা থেকে সেটা তারা মল্লিকার্জুন খাড়গে 5 তারিখে মিটিং এ বলে গেছেন, 13 তারিখ ভোট ছিল, 11 তারিখ মিটিং এ বলে গেছেন, 11/5 মিটিং এ বলে গেছেন মালদার বুকে যে তৃণমূল কংগ্রেস একইভাবে কংগ্রেসকে ভাঙতে চাইছে, তৃণমূলের সাথে কোনো সঙ্গত নাই, একই কথা বলে গেছেন। অর্থাৎ আপনার বক্তব্য অনুযায়ী তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে ইন্ডিয়া জোটের অঙ্গ নয়, তাই তো? একদমই তাই, জোট থেকে বেরিয়ে গেছে। অমিতাভ বাবু, কি বলবো, পাগলের কথা, পাগলে কি না বলে, কি না খায়, বিজেপি আর তৃণমূল আর কি বলে, আমরা এই আলোচনা বিদায় নিচ্ছি। আমরা 272টা সিটে অলরেডি জিতে গেছি, বিজেপি 272টা সিটে জিতেছে। ভোট যুদ্ধে চলছে, আগে বিদায় নিচ্ছি। এই মুহূর্তে এই বিদায় নিয়ে যাওয়ার সময় আমরা জানি আমি এটুকু বলতে পারি, পাগলে কিনা বলে ছাগলে কিনা বলছে একই ভাষা, বিজেপি বলছে পাগল, তৃণমূল বলছে পাগলকে পাগল বলছে, কি বলবে? তিনি কংগ্রেসে হতে পারেন, তিনি লেফটেন্ট হতে পারেন, পাগল পাগলই থাকে। তৃণমূল থেকে বিজেপি, চিন্তা করুন। যেমন আমরা- অপরাধী কোনো দলের হয় না, তেমন পাগল আর ছাগল কোনো দলের হয় না। আমরা চিন্তা করুন। এই আলোচনা চিন্তা থেকে করুন। বিদায় নিচ্ছি আমরা। চতুর্থ কাজ পর্বের করা কোথায় দেখুন। ভোটের শেষে 96টা আসনে ভোট হয়েছে, 1700 প্রার্থীর ভাগ্য নির্ধারিত হয়েছে আজ। তারক ভদ্রের বক্তব্য যে তার দল অর্থাৎ কংগ্রেস পূর্ণ মাত্রায় আসছে এবং অন্য সহযোগীদের নিয়ে সরকার গড়বে, এবং অমিতাভ বাবুর দৃঢ় বিশ্বাস যে পশ্চিমবঙ্গে 8টি আসনের 8টি তারা পাবে, যে কথার বিরোধিতা করেছেন প্রদীপ সিং বলেছেন যে পরিস্থিতি সম্পূর্ণ অন্যদিকে যেতে পারে। প্রদীপ সিংয়ের কথার ভাষ্য অনুযায়ী আমাদের আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। অমিতাভ বাবুকে ধন্যবাদ প্রদীপ সিংকে ধন্যবাদ, তারক ভদ্রকে।